যাই হোক, আজকে আমি হিসাব করে দেখলাম প্রায় 46 কি 47 বছর প্রথমে আমি ছিলাম আমার বিশ্ববিদ্যালয়ে জীবনে। এইবারে বাংলাদেশে প্রত্যাবর্তনের সুযোগ পাওয়ার পরে টিএসসির মাঠে এসে কিন্তু ভিতরে আসতে পারিনি। অনেক স্মৃতি, অনেক বেদনা। আজকের দিনটি আমাদের সবার কাছে গৌরবের, কিন্তু সুখের। আমাদের সবার কাছে যেন এই দিনটি ঐতিহ্যের হয়, ঐক্যের হয়, মিলনের হয়, এই প্রার্থনা। যত রক্তদান, সবাই মোহিনী চৌধুরীর সেই কবিতা অথবা গান সবাই যায়। মুক্তির মন্দিরে সোপান তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে। কত বিপ্লবী বন্ধুর সেই রক্তে রাঙ্গা সেই শিকল বন্দি সারার শিকল ভাঙা। এরপর বিচ্ছিন্ন ভাবে যে মনে আছে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এসো স্বদেশ প্রদেশ দীক্ষার দীক্ষা। লাস্টের লাইনকে আমি সবসময় বলি, রক্ত করো বেশ গাথা মাল্যখানি। আমি সেটা বলি বিজয় মাল্যখানি, দেব উপহার সেই বিপ্লবী বন্ধুদেশ যারা এগুলো বিশ্ববিদ্যালয় জীবনের আমাদের জানি না কিভাবে কিভাবে আন্দোলন সংগ্রাম, নির্বাসন, নির্যাতন, কারাবাস, আইনা করে জীবনের প্রায় অর্ধেকটা সময় গেল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন 1981 সালের 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বরণের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জানাজায় আমরা শরীক হয়েছিলাম। তারপর থেকে সামরিক স্বৈর শাসন বিরোধী 80 দশকের সেই ছাত্র আন্দোলনে কত সহকর্মীর লাশ কাঁধে নিয়েছি, কত জানাজা পড়েছি, কত মিছিল দিয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। আবার মধ্য বয়সে এসেও, প্রৌঢ়ত্বে এসেও সে একই রকম স্বৈরাচার ফেসিবাদের যাতা করে পিষ্ট হয়ে কখনো কারাগারে, কখনো পর্দার অন্তরালে, কখনো আন্দোলন পরিচালনা করতে হয়েছে লুকিয়ে থেকে, কখনো নির্বাসনে, কখনো আয়না করে, কখনো নির্যাতনে। এমনটি হওয়ার কথা ছিল না এই স্বাধীন বাংলাদেশে। আমি এখনো প্রত্যাশা করি আমাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী, সেই ঐক্য অটুট থাকবে। আমি প্রত্যাশা করি, বিশ্বাস করি, সেই ঐক্যই হবে এই জাতির একমাত্র শক্তি, যেটা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। যারা আজকে এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে তারা কারা? আজকের এই শোকের দিনে কেন আমরা বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলের নির্যাতনের কাহিনী আমরা ভুলে যাচ্ছি? কেন আমরা আজকে শোকের দিনে আমাদের অতীতের সেই ভোগান্তি, এই জাতির নির্যাতন, নিপীড়নের ইতিহাস আমরা কেন ভুলে যাচ্ছি? শোকের সময় কি তাই হয়? যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করেছে, সেই সংগ্রামকে কালিমালিপ্ত করার জন্য আজকে অনেক কলমজীবীর অবিরাম চেষ্টা আমরা লক্ষ্য করছি। নিন্দা জানানোর ভাষা নেই। যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য
আমাদের সংগ্রামের ইতিহাসকে, ত্যাগকে, আমাদের রক্তদানকে কলঙ্কিত করছে তারা কারা? তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চায়? তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈর শাসনের কবলে নিপতিত হোক সেটা দেখতে চায়? আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য, ভোটাধিকারের জন্য, এদেশের মানবাধিকার, মৌলিক অধিকারের জন্য, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা রক্তক্ষয়ী লড়াই, সংগ্রাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা অর্জন করেছি। আমরা কি সেটাকে মহিমান্বিত করব না? যে অর্জনের জন্য আমাদেরকে দীর্ঘ একটি হিসাব আমি দিতে পারি। 2024-এর ছাত্র গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যারা গুমের শিকার হয়েছে, একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে তাদের সংখ্যা 709, তার মধ্যে আমিও আছি। যারা ফিরে আসেনি তাদের সংখ্যা এখনো অসংখ্য। যারা পুলিশি নির্যাতনে, হেফাজতে এবং রাজনৈতিক অত্যাচারে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার হিসাব আমার কাছে নেই। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সারা পৃথিবীতে যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নামে পরিচিত, যারা শিকার হয়েছে তাদের সংখ্যা 2793, তারও করে হিসাব মধ্যে এটা 3000-এর বেশি। সর্বমোট সেই সময় বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়নে যারা মৃত্যুবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, টোটাল প্রসিকিউশনের সেই সংখ্যা 7188। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট প্রণয়ন করেছে মানবাধিকার কমিশনের নেতৃত্বে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নেতৃত্বে, সেই রিপোর্টটি আপনারা পড়ে দেখবেন। খুব বেশি না, ইংরেজিটা হয়তো 105 বা বাংলাটা 127 পৃষ্ঠার হবে, ওয়েবসাইটে পাওয়া যায়, অবশ্যই আপনাদের পড়া উচিত। সেই প্রতিবেদন অনুসারে 1400 শহীদ হয়েছেন এবং 2000-এর বেশি আহত হয়েছেন। আমি ভুল বললাম, হয়তো এই সংখ্যা 20,000-এর বেশি উল্লেখ করেছে। যদি নাও করে থাকে, বাংলাদেশের মানুষ জানে সেটা 20,000-এর বেশি যারা বিভিন্নভাবে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চিরদিনের জন্য পঙ্গু হয়েছে। 500-এর বেশি মানুষ 2 চোখে অন্ধত্ব বরণ করেছে, হাজার হাজার 1 চোখের অন্ধত্ব বরণ করেছে, চিরস্থায়ীভাবে পঙ্গুত্ব হয়েছে অনেক বেশি। পঙ্গু হাসপাতালে দেখতে গেছিলাম, সেই দৃশ্য দেখা যায়। এবং এই ছাত্র গণঅভ্যুত্থানে যে সমস্ত বুলেট ব্যবহৃত করা হয়েছে তার 66% বুলেট হচ্ছে মারণাস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়, সামরিক অস্ত্রে যেগুলো ব্যবহৃত হয়। যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে 13% হচ্ছে নারী এবং শিশু। যে ফ্যাসিস্ট সরকার আসমান থেকে হেলিকপ্টার গানশিপের মধ্য দিয়ে নিরীহ দেশবাসীকে, জনগণকে, নারী শিশু নির্বিশেষে হত্যা করে, সেই ইতিহাস তারা আপনারা বর্ণনা করেছে। জাতিসংঘ প্রদত্ত যেগুলো আইপিসি বলে, যেটা ভেহিকল, যেগুলো সামরিক যান, সেগুলো ব্যবহৃত হয়েছে সাধারণ জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপরে। জাতিসংঘ প্রদত্ত সেই হেলিকপ্টার, লেখা আছে ইউএন, সেই হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে সেই রিপোর্ট। এগুলো আপনারা পড়বেন। সেই রকম একটি ধারাবাহিকতায় জুলাই এসছে আমাদের সামনে 2024-এ। এগুলো রক্তের সিঁড়ি। সেই কবিতা যেটা করলাম, মুক্তির মন্দিরে শুকানো তুলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে এই পর্যন্ত লেখা। তারপরে জুলাই আসলো। একদিনে কি জুলাই এসছে? একদিনে কি জুলাই আসে? 1947 সাল থেকে 1971 পর্যন্ত 23 বছরের শোষণ শাসনে পাকিস্তানি স্বৈর শাসকদের, পাকিস্তানি শোষকদের, শাসকদের অত্যাচারে, নির্যাতনে, বৈষম্যের শিকার হয়ে 1971 এসেছে। 80-র দশকের সামরিক স্বৈর শাসন বিরোধী আন্দোলনে 9 বছর অবিরাম সংগ্রাম করতে করতে 1990-এর ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর
ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে। সেখানে 106 অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেওয়া হবে। সবকিছুর সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12 ফেব্রুয়ারি এই বছরে। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজে জমা দিয়েছি। সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়। তারা ওখানে লিখেছে 5ই আগস্ট থেকে 2024-এ সেটার বৈধতা দিতে হবে। আমি একটু আইন কানুন পড়ি, সেজন্য বলি, আইনের বৈধতা দেওয়ার একটা দিন থাকে, অর্ডিন্যান্সের বৈধতা দেওয়ার একটা দিনক্ষণ থাকে, সংবিধান প্রণয়ন করে সেটা কার্যকর কখন থেকে হবে সেটার একটা দিন থাকে, ঘোষণাপত্রের দিন থাকে। জানতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার, যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, ভবিষ্যতে যাতে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেই জন্য স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, তবে অতি দ্রুত। আমি একটু বাংলায় খুব মাঝ মধ্যে অসুবিধা হয়ে যায়, তবে ধীর গতিতে। আমরা বলছিলাম সংস্কার আগস্টের 5 তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আমরা এটাকে বলি জাতীয় সনদ, কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ করলে অনেকে কনফিউজ হয়ে যায়, সেই জন্য এটাকে জাতীয় সনদ বলা যায়, দিতে হবে। কিন্তু যে ধীর গতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী। আমি আসি আজকের দিনের এই অনুষ্ঠানে। আমার ছোট ভাইরা বলেছে অনেক কাহিনী, অনেক কথা। আমি সব সময় নির্বাচন থেকে যুক্ত ছিলাম এই আন্দোলনে। কেউ কেউ ইদানিং টেলিভিশন দর্শক মাঝে মধ্যে স্বীকার করে বলে, আমার ছোট ভাইরা বলে, এতে অহংকারের কিছু নেই, এটা আমার দায়িত্ব ছিল। আমি মনে করতাম যদি বাংলাদেশ স্বৈর শাসন মুক্ত না হয়, আমি কোনোদিনই এই দেশে ফিরতে পারবো না। আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। সবসময় নির্বাচনে এই আশা নিয়ে দিন কাটাতাম, বাংলাদেশে ফেসিবাদ মুক্ত হবে, স্বৈর শাসক মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সুশাসন পাবে, বাংলাদেশ সুশাসন পরিচালিত হবে, আইনের শাসনের বাস্তবায়ন হবে। সেই কাজটা আবার আমাকে দিয়ে এখন করাচ্ছে। সংবিধান কিভাবে সংশোধিত হবে সেই কাজটা আবার আমাকে দিয়ে করাচ্ছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে, সেই কাজ এখন করছি। আমরা সেই 15 তারিখের কথাই ফিরে যাই। জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপরে যখন ফ্যাসিস্টদের বাহিনী হামলা করলো, তখন ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ করল। যারা আন্দোলন পরিচালনা করছে, নাম নেব না, তাদের সবার সাথে যোগাযোগ ছিল, হল। বিশেষ করে গণ অধিকার পরিষদের নৌর এবং রাষ্ট্রদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ ছিল। বললাম আন্দোলনের
স্ফুলিঙ্গ শুরু হয়েছে, এটাকে দাবানলে পরিণত করতে হবে। ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে? সম্ভবত জুলাইয়ের 1 অথবা 2 তারিখ। আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে। সেই প্রেস রিলিজ আমার হাতে লেখা। নীতিগতভাবে সমর্থনের পরে কয়েকদিন আমরা লক্ষ্য করলাম ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে ধীরে ধীরে। আমরা জানতাম ফ্যাসিস্টের পতন হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না। 15 তারিখ সেই দিন উপনীত হলো। তার প্রতিবাদে যখন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়ল সমস্ত ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্রীরা অগ্রভাগে, তারপরের দিন 16 তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন। 2 নম্বরে শহীদ হল চট্টগ্রামের ওয়াসিম। ওয়াসিম আমার সন্তান, আমার গ্রামের, আমার ইউনিয়নের। তার বাড়ি, তার পিতা বিদেশ থাকতেন। মাত্র 2 সপ্তাহ আগে আমাকে শিলং গিয়ে দেখে এসছে। সেই আমার সাথে তোলা ফটো ফেসবুকে প্রোফাইলে দিয়েছে। যখন তার শাহাদত বরণের কথা শুনলাম, ভিডিওতে দেখলাম, আমি বাধ্যত হই। তার পরিবারের সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম। মা আমাকে বলল, তোমাকে দেখতে গিয়েছিল, ফিরে এসে আর আমার সাথে দেখা হয়নি। চোখের পানি রাখতে পারেনি। 17-18 বছরের এক কিশোর যুবক, সে বলল, আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। যখন আপনাকে গুম করলো তখন আমার বয়স 7 বছর 8 বছর। তখন আমি শুনেছিলাম, মনে নেই, যখন কলেজে আসলাম, বড় হলাম, সবসময় মাকে বললাম, বলতাম আমি ওনাকে দেখতে যাব। সেই আবেগ, কিশোরের আবেগ, যৌবনের আবেগ। 2 সঙ্গী, তারা 2 জন দেখতে গেল। আমি বললাম, বাবা তুমি কেন এত কষ্ট করে পাসপোর্ট করে মা বাবার টাকা খরচ করে কেন আসলে? নিয়তির লেখন, হয়তো আমার সাথে দেখা হবে, তার একটা স্মৃতি থাকবে, ফটো থাকবে, ফেসবুক প্রোফাইলে দেবে, এসে 2 সপ্তাহ পরে দেশের জন্য শাহাদত বরণ করবে। এই ইতিহাস কিভাবে ভুলি? সেই সামরিক শাসন বিরোধী সংগ্রামে জয়নাল জাফর দীপালি সাহার রক্তের রাগ আমাদের শরীরে লেগেছে। আমরা শহীদের লাশ নিয়ে মিছিল করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি মনে করলাম, আমার এই বৃদ্ধ বয়সেও সেই একই ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এই বাংলাদেশ তো আমরা চাইনি। এই বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্তদান করেনি, শাহাদত বরণ করেনি, মুক্তিযুদ্ধ হয়নি। যারা বারে বারে বাংলাদেশের এই মানচিত্রকে করত রাজ্য বানানোর জন্য বারে বারে সাংবিধানিকভাবে চেষ্টা করেছে। কেন বললাম এই কথা? প্রথমবার সংবিধান সংশোধনী করে বাংলাদেশের একটি অংশ আরেক দেশকে দিয়ে দেওয়া হলো, কিন্তু ওনার মনে ছিল না, সেই সার্বভৌম অধিকার ওনার ছিল না। বাংলাদেশে এসে সেটা সংবিধান সংশোধন করতে পেরেছে, পোস্ট ফ্যাক্ট টু ইফেক্ট সহ। কারা করেছে? সংবিধান পড়ে দেখে। যে গণতন্ত্রের জন্য, যে স্বাধীনতার জন্য, যে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লক্ষ শহীদ জীবন দিয়েছে 1971 সালে, ভুলে গিয়ে মাত্র 4 বছরের মাথায় গণতন্ত্রকে পুলিশ করে দিল, বিলুপ্ত করে দিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। 1975 সালে সেই 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের মাথায় পার্লামেন্টে
কারা করেছে? এরাই করেছে যারা ফেসিবাদের প্রবক্তা, ফেসিবাদের দোষক। তার পিতাও ফেসিস্ট ছিল, কন্যা তো ডবল ফেসিস্ট হয়েছে। তারপরে বাংলাদেশের যতবারই রাষ্ট্র ক্ষমতায় তারা আসীন হয়েছে, একবার 96-তে বাংলাদেশের মানুষের সামনে তসবি নিয়ে, হিসাব নিয়ে, মাপ চেয়ে তারা একবার রাষ্ট্র ক্ষমতায় আসে। কি করেছে? শান্তি চুক্তি নামে অশান্তি চুক্তি। তারপরে ব্রড মেজরিটি নিয়ে 2008-এর ষড়যন্ত্রমূলক নির্বাচনে 111-এর কুশীলবদের তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের অর্জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পাকা পুক্তভাবে সংবিধান থেকে সেটা অপসারণ করতে করতে এমন হলো বিনা ভোটের 2014-এর নির্বাচন, রাতের ভোটের 2018-এর নির্বাচন এবং আমি 2024-এর নির্বাচন করে দেব। এই তাদের ইতিহাস। আমরা এক দফা কখন প্রণয়ন করেছিলাম, ইতিহাস স্মরণ করিয়ে দিই। 2024-এর আমিডামি নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে, গঠিত হয়েছে, প্রথমে সেটা হয়েছে 10 দফার আন্দোলন। আপনারা সবাই জানেন, আমি সেটার অংশীদার ছিলাম। সেই 10 দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই এক দফা কি ছিল? অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানার রাখা হয়েছে। সবাই সেই দফা লক্ষ্য করতে পারে। আমরা সেই এক দফার আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ তখন রোপণ করলাম। যখন 2024-এর তথাকথিত আমিডামি নির্বাচন হয়ে গেল, আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল। তারপরে একটি অগ্নিস্ফুলিঙ্গের দরকার ছিল। সেই অগ্নিস্ফুলিঙ্গ কখন, কিভাবে, কোন ঘটনায় হয়, বিশ্বের ইতিহাসে দেখা আছে। স্বৈরাচারদের যখন পতন হয়, ফ্যাসিস্টদের যখন পতন হয়, একটি সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে হতে পারে। সেই সামাজিক ছাত্র আন্দোলন গঠিত হলো, সংগঠিত হলো এখানে। হাইকোর্টের একটি রায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়ে ফ্যাসিস্টের অহমিকার বহিঃপ্রকাশ, ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকার অভিহিত করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা হয়ে গেল স্ফুলিঙ্গ। 15 তারিখ বললাম ছাত্রনেতাদের সারা বাংলাদেশে স্কুলের মধ্যে দাবানলে ছড়িয়ে গেল। 16 তারিখ আবু সাইদ ওয়াসিমদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন রুকিয়ার খাদ্যকাশ সারা বাংলাদেশে শাহাদাত বরণের একটা প্রতিযোগিতা লেগে গেল। প্রথমে 100, 200, 300, 400 করতে করতে এক সময় 2000 ছাড়িয়ে গেল। খতিয়ান রাখতে পারলো না, হাসপাতালের রেজিস্টার নাই, রোগীদের ভর্তি করাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, কোথায় দাফন করাচ্ছে কেউ জানে না। আজ পর্যন্ত যাদের হদিশ পাওয়া গেছে, যে তালিকা হয়েছে শুনলাম 700 কত জনের, বাকিরা জাতিসংঘের রিপোর্টে যেটা উঠে এসেছে। আমরা কি এখন তাদের কবর খুঁজে বেড়াবো? আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিচ্ছি। আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে, ধন্যবাদ জানাই যারা শাহাদাত বরণ করেছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে। তার মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ 142 জন,
এখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির হিসাব দিচ্ছি না। যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, যাদের কারো লাশ পাওয়া গিয়েছে, কারো পাওয়া যায়নি, সেই হিসাব 176 জন। এই 176 জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানে 142 জন শাহাদত বরণ করেছে শুধুমাত্র ছাত্র দলের। এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে উৎসাহ ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফেসিবাদের আগমনকে হৃদয়ে স্বাগতম জানান। আমরা চাই সেটা বাংলাদেশে ফেসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক, সেটাকে আমরা কেউ চাই? বাংলাদেশের মানুষ চায়? এদেশের মানুষ সেজন্য রক্ত দিয়েছে? অবশ্যই না। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী, ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রী, এমপি, দূষক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যারা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারাধীন আছে, সেই বিচার আদালত আরো বাড়াতে হবে সামনে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে এখানে আমাদের একটি কথা আছে, যদি আমরা হাজারে হাজারে লক্ষ বিচার করি, তাহলে এই জাতিকে সবসময় বিচার প্রতিশোধ বিভক্তির মধ্যে থাকতে হবে। সেজন্য যারা সাধারণ আমি বলছি, এখানে কারা যাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করব। ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, পৃথিবীর আরো কয়েকটা দেশে হয়েছে, যাতে চূড়ান্ত বিভক্তি না হয়। তবে অবশ্যই মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত, যারা গুম খুনে জড়িত, যারা হত্যাযজ্ঞে জড়িত, যারা সিবিআই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত, সে যে বাহিনীর হোক, যেই লোকই হোক, তাকে ক্ষমা করা হবে না। আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত হচ্ছে। বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি আমাকে তাড়া করছিল, সেজন্য বক্তব্য না দিয়ে পারলাম না। আশা করি আগামীকাল থেকে 16 জুলাই এবং 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সকল শহীদের রক্তকে আমরা স্মরণ করব, মহিমান্বিত করব, মর্যাদাবান করব, বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে নিয়ে যাব। এবং এই জুলাই গণঅভ্যুত্থানের 2024 ছাত্র গণঅভ্যুত্থানের এই ইতিহাস সারা পৃথিবীর বুকে